একটা অদ্ভুত প্রপোজিশন। আসলে এই ধরনের কথা যারা বলে যে যোগেন মন্ডল ভারত ভাগ করার জন্য দায়ী, দায়ী তো দূরের কথা। আরে যোগেন মন্ডলের মতন একটা মানুষের কি ক্ষমতা ছিল যে ভারতবর্ষকে ভাগ করবে? তাকে কি অনেক বেশি বড় পার্সোনালিটি করে দেওয়া হয় না? যদি এই প্রপোজিশন থেকে আমরা এগোতে থাকি যে যোগেন মন্ডলের জন্য ভারত ভাগ হয়েছে, যারা সেটা বলে তারা তো যোগেন মন্ডলকে একেবারে ভগবানের রাস্তায় পৌঁছে দিয়েছে। যে তিনি একজন ব্যক্তি, একজন অস্পৃশ্য নমশূদ্র চণ্ডাল, তার এমন ভারতবর্ষে কি ক্ষমতা হলো যে হাজার হাজার কোটি ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ্য বর্গের যারা, তাদের যদি ইচ্ছা না হয় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ওই বরিশালের পিরোজপুরের তোমার মতন ব্যারিস্টারও নয়, একটা লোকাল প্লিডার, যার বাবা ক্ষেতের কৃষক, ওই ছনের বেড়ার মুলিবাসের বেড়ার ছনের চালে যার বাল্যকাল কেটেছে, সেই মানুষটা কি করে এরকম মানুষে ভাবতে পারে যে এই লোকটাই ভারতবর্ষ ভাগ করার পেছনে করেছেন? বলবো না, যদি এটুকুও বলি যে একটা বড় হাতিয়ার, এটা যোগেন মন্ডলকে অনেক বড় করে দেখা হয়, ডিসপ্রপোর্শনেটলি ইনফ্লেটেড। আরেকটা জিনিস, যে যোগেন মন্ডলের ওপরে এই ধরনের কথাবার্তা হবে সেটা কিন্তু স্বাভাবিক, কারণ ওই প্রথমেই বলেছি অস্পৃশ্য বর্গের তিনি তৎকালীন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নেতা এবং যোদ্ধা। সুতরাং সমস্ত মনুবাদী তখ্ত, মনুবাদী পাওয়ার তাকে হেনস্থা করবার জন্য সর্বরকমের অপবাদ আগেও দেবে, পরেও দেবে, দিতেই থাকবে। আমি যদি প্রশ্ন করে বিষয়টা আলোচনা করতে শুরু করি তাহলে মোটামুটি খারাপ শোনাবে না। আচ্ছা, ভারতবর্ষ যখন ভাগ হচ্ছে, যে সিদ্ধান্ত হচ্ছে, কিংবা তারও আগে যাই, সেই 3 জুনের সিদ্ধান্তের বিষয়টায় পরেই আসি। আমি আরো আগে যাই, যে লাহোর ময়দানে 26শে মার্চ 1940 সাল মুসলিম লীগের অ্যানুয়াল কনফারেন্স, সেই কনফারেন্সে মোহাম্মদ আলী জিন্নাহ কায়েদে আজম, তখনও তাকে এই টাইটেল দেওয়া হয়নি, তার নির্দেশে পোডিয়ামে উঠে দাঁড়ালেন ভারতবর্ষের একজন প্রখ্যাত রাজনীতিবিদ, জনাব ফজলুল হক। তিনি তখন কেবলমাত্র ভারতবর্ষের একজন রাজনীতিবিদ নন, তার ঊর্ধ্বে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। সেই দিন তিনি দাঁড়িয়ে কথা যখন বলছেন, তিনি বাংলার প্রধানমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী বলা হতো না, এবং তিনি বাংলার প্রথম প্রধানমন্ত্রী। সেই বাংলার প্রথম প্রধানমন্ত্রী রেজলিউশন পাঠ করে চলেছেন,
সেই রেজলিউশনে সমস্ত ঐতিহাসিক সাধারণ লোকেরাও জানে যে মুসলিম লীগ সর্বপ্রথম ভারতবর্ষ ভাগ করে মুসলমান অধ্যুষিত জায়গাগুলোকে পাকিস্তান হিসাবে বা সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে চায়। তাহলে এর মধ্যে যোগেন মন্ডল কোথা থেকে এলেন? কি আশ্চর্য কথা। 1940 মার্চ 26, এত বড় বিশাল ময়দান, এবং ফজলুল হক কিন্তু যে সে লোক নন, বরিশালের বড় জমিদার শুধু নন। 1916, 17, 18 সালে উনি কিন্তু মুসলিম লীগের সভাপতি অল ইন্ডিয়া। শুধু তাই নয়, এত তার প্রবল রাজনৈতিক প্রতাপ, তিনি জেনারেল সেক্রেটারি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড প্রেসিডেন্ট অফ মুসলিম লীগ। তাহলে বুঝতে পারছেন এই ফজলুল হক কত মূল্যবান রাজনৈতিক নেতা, ন্যাশনাল লিডার। তখন পণ্ডিত জওহরলাল নেহরু ইয়াং বয়, তার পার্সোনাল সেক্রেটারি রাজনীতির। তাহলে বুঝুন, তাহলে জিন্না ফজলুল হক তখন তো যোগেন মন্ডল তো ধারে কাছে কেউ বলছে না, ছিলেনও না। তবু তাকে এনে কি করে আমরা বলবো যে হ্যাঁ ওই লোকটাই তো করলো। এবং ওই মার্চের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ভারতবর্ষের আরেকজন বড় রাজনেতা এবং বিদ্বান বলে সুপ্রতিষ্ঠিত ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি ডিসেম্বর মাসে প্রায় 400 পাতার একটা বড় বই লিখলেন, থটস অন পাকিস্তান। তাতে তিনি পাতায় পাতায় লজিকের পর লজিক, তত্ত্ব এবং তথ্য সমৃদ্ধ করে বড় করে প্রমাণ করলেন যে মুসলমানরা একটা আলাদা জাতি, আলাদা নেশন, ওরা বিশ্বাসযোগ্য নয়, ভয়ঙ্কর টিরানিক্যাল এনিমি অফ দ্য কান্ট্রি, অর্থাৎ ভারতবর্ষের এনিমি। সুতরাং ওদের ভাগ করে দিয়ে এই হিন্দুদের রাজত্ব প্রতিষ্ঠার জন্য, উন্নতির জন্য, মুক্তির জন্য, স্বাধীনতার জন্য দেশটাকে ভেঙে টুকরো করে দিতে হবে। এবং সেই টুকরোটা কোথায় হবে? ওই পশ্চিমে পাঞ্জাব, এই পূবে বেঙ্গল। শুধু লিখে ছাড়েননি, তিনি রীতিমতন 3-3টে ম্যাপ তৈরি করে দিয়েছেন, রং করা ম্যাপ, সবুজ, সাদা আর গেরুয়া, 3 রঙের। যোগেন মন্ডল কোথা থেকে এলেন? যোগেন মন্ডলের ওরকম একটা বই লেখার ক্ষমতা, ওই রকম ইংরাজি এবং ওই রকম ইতিহাসবেত্তা তিনি ছিলেন না। তথাপি যোগেন মন্ডলের নামে আসবে, আসবে তার কারণ পরবর্তীকালে তিনি ভারতবর্ষের এই অস্পৃশ্য জনতার সর্বশ্রেষ্ঠ অদম্য নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ চালিয়েছেন। যুদ্ধে তিনি হেরে গেছেন। হেরে গেলেও আজকের আলোচনার শেষটুকু যেটা, তিনি কি মহামানব? আরে শুধু মহামানব নয়, শুধু মহাত্মা নয়, কার সঙ্গে তুলনা করব? ওই যে জারেক্সাস পার্সিয়ান কিং 10,000 সৈন্য নিয়ে ভিড়ে গেলেন স্পার্টান কিং লিওনিডাসের বিরুদ্ধে। লিওনিডাস তার কেবলমাত্র 300 বডিগার্ড নিয়ে সেই 10,000 সৈন্যের সামনে বীর বিক্রমে যুদ্ধ করে প্রায় জিতে যাচ্ছিলেন,
একজন বিশ্বাসঘাতকতার ফলে তার শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হয়। মৃত্যুর পূর্ব মুহূর্তে লিওনিডাস বলে গেছিলেন যে স্বাধীনতার জন্য সংগ্রাম করে মরে যাচ্ছি আমি, ইতিহাসে জেরেক্সাস তোমার যতটা নাম থাকবে তার থেকে বেশি উজ্জ্বল থাকবে আমার নাম। আমরা উদাহরণ দিতে পারি প্রফেট মুহাম্মাদের দুই নাতি, কে যেন নাম, হাসান হোসাইন, হোসেন হাসান। তারাও অল্প সংখ্যক সৈন্য নিয়ে এজিদের বিপুল বাহিনীর সামনে পরাস্ত হয়েছিলেন। একের পর এরকম পরাজয়ের মধ্য দিয়ে চরম বীর নায়কের ভূমিকায় পৃথিবীতে প্রসিদ্ধ আছে যোগেন মন্ডল। এদের থেকেও বড় যোদ্ধা, কারণ এরা সবাই রাজা, রাজ পরিবারের, কিন্তু যোগেন মন্ডল অস্পৃশ্যদের মাঝ থেকে উঠে এসে এই যুদ্ধ করেছেন। সুতরাং তাকে ঠেকানোর জন্য তার জীবদ্দশায়, তার মৃত্যুর অব্যবহিত পরে সর্বত্র তার নামে এই ধরনের বানানো কাল্পনিক বিষয়গুলো বলবে। আচ্ছা, একটু চিন্তা করে দেখি না, এই সামনে, একটু সামনে, এই এপ্রিল মে মাসে আমি শুনেছি বক্তৃতা নবাব শরীফের। উনি বক্তৃতাতে বলছেন যারা এই কারা এই বাঙালি, তাদের আমি ধন্যবাদ দিতে চাই। আরে তারাই তো আমাদের এই পাকিস্তান বানিয়ে দিয়েছে, তা নাহলে আমরা কি এই পাকিস্তান পেতাম? বুঝুন, উনি কি যোগেন মন্ডলের নাম কথা বলছেন? উনি তো জানে না যে যোগেন মন্ডল ওই পাকিস্তানের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম বক্তৃতা হয় ইনঅগুরাল, তার বক্তৃতা কিন্তু ওই বাঙালি একজন যোগেন্দ্রনাথ মন্ডল দিয়েছিলেন। নওয়াজ শরীফ যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কি এটা জানেন না যে পাকিস্তানের প্রথম ল মিনিস্টার মিস্টার যোগেন্দ্রনাথ মন্ডল ছিলেন? তারপরে এই যে কোন বাঙালিদের তিনি ধন্যবাদ দিতে চাইছেন, মন্ডলকে দেননি। তাহলে তারা কারা? এই কিছুদিন আগেও মিস্টার দোভাল, ভারতবর্ষের সিকিউরিটি অফিসার, সব থেকে বড় অফিসার, ব্যুরোক্র্যাট, এই কয়েক মাস আগেও তিনি বলেছেন, had there been সুভাষ বোস, India would not have been divided. তাহলে সুভাষ বোসের এনিমি তো যোগেন মন্ডল ছিলেন না। যোগেন্দ্রনাথ মন্ডল ইতিহাস সাক্ষী, সবাই জানে সুভাষ বসুর হাত ধরে কংগ্রেসি রাজনীতি করতেন। উনি শুরুর দিকে দলিত রাজনীতি সেভাবে করেননি যতটা করেছেন সুভাষ বসুর চামচাগিরি বা কংগ্রেসি রাজত্বের উত্থানের জন্য রাজনীতি। তাহলে সেই মানুষটিকে মেরে কারা ফেলল, যেটা মিস্টার ডোভাল এই এখনো কারেন্ট তিনি বলছেন। তাহলে এই প্রশ্নগুলো করে যদি আমি এগোতে থাকি, তাহলে কিন্তু একটা কালো ছায়া পড়ে যায় যারা যোগেন্দ্রনাথ মন্ডলের নামে এই বানানো গল্প বলে তাকে ছোট করতে চায়, কিংবা তার মুভমেন্টটাকে, ওই যে ঐতিহাসিক মুভমেন্ট আমি স্পার্টাকাসের সঙ্গে তুলনা করি, লিওনিডাসের সঙ্গে তুলনা করি, আজকে তুলনা করলাম প্রফেটের দুই নাতির ওপরেও হাসান হুসেনের সঙ্গেও। এই যে পরাস্ত বীর অমর হয়ে রয়েছে, তার সেই অমরত্বের পেছনে আজও চাক্কু চালানোর চেষ্টা করে যারা, তারা
না ইতিহাস জানে, না তাদের মানবিক কোনো বিষয় আছে, না তারা বিপদমুক্ত। কারণ আজও ওই যোগেন্দ্রনাথের মণ্ডলের তৈরি করা বা তারও আগে হরিগুরুচাঁদের তৈরি করা এবং মান্যবর কাশিরামের তৈরি করা যে দলিত মুভমেন্ট, সেই মুভমেন্ট যাতে আবার দানা না বাঁধতে পারে তার জন্য কন্ডেম করা। আরে ভাই, আমরা যদি একটু ইতিহাসের দিকে, একটু সমাজতত্ত্বের দিকে চোখ দিয়ে, বেশি জ্ঞানগম্যে পড়াশোনা লাগবে না, খবরের কাগজের পাতায় আর এদিকে ওদিকে তাকালেই কতগুলো অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাবো। যে এই যে লোকটা যোগেন্দ্রনাথ মণ্ডল, তাকে পরাস্ত করবার জন্যে তারই দলিত বর্গের মানুষ, তারই বন্ধু বিষাক্ত চা দিয়ে তাকে বনগার বাস স্টপেজে হত্যা করছে। শেষ ইলেকশন তিনি লড়ে যেতে পারলেন না। তার আগের ইলেকশনে আমি ওনার হয়ে কলেজের ছাত্র হিসাবে ক্যাম্পেইন করেছি, আর সেই বনগার ওখানে আমি যাব প্রস্তুতি নিচ্ছি, তার আগে তাকে রাস্তার ধুলোতে গড়াগড়ি দিয়ে আনঅ্যাটেন্ডেড মরতে হচ্ছে। এই যে এত বড় একটা যোদ্ধা, কেন তাকে না মেরে শেষ পর্যন্ত, কেন নেতাজি সুভাষ বোসকে ওই তাইপের বিমানবন্দরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করতে হলো? যুদ্ধের পরাজিতদের তো ওইভাবে মারার কথা নয়। কারা করেছিল, কেন করেছিল? কেন দোভাল বলছেন যে সুভাষ বোস বেঁচে থাকলে ভারতবর্ষ ত্রিখণ্ডিত দ্বিখণ্ডিত হতো না? এগুলো আমাদের ভাবতে হবে যে তাহলে আসল জায়গায় আমরা কোথায় যেন সরে যাচ্ছি। জিন্না, মোহাম্মদ আলী জিন্না, পাকিস্তানের প্রতিষ্ঠাতা, যিনি যোগেন্দ্রনাথ মণ্ডলকে পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী বানালেন, তিনি এই পাকিস্তান তৈরি করেছেন বলে গর্বের সঙ্গে সেটা ঘোষণা করেছেন। শুধু ঘোষণা করেননি, তিনি লাহোর ময়দানে একটা বিশাল সুন্দর মিনার তৈরি করে রেখেছে। সেই মেমোরিয়াল সৌধ কি মিনারে পাকিস্তান, কই বেঙ্গলে তো, ভারতবর্ষে তো যারা করেছে সেই আলোচনাগুলো আজকে আমি আর করব না। এই 30-40 মিনিটে যোগেন্দ্রনাথ মণ্ডল কতটা দায়ী কতটা নয় সেই আলোচনায় সীমাবদ্ধ রাখব, প্রসঙ্গক্রমে যতটুকু এসে যাবে। যারা এইটা করেছে, যে জ্যোতি বসুরা ভোট দিয়েছে, যে আচার্য কৃপালিনী আর শ্যামাপ্রসাদরা ভোট দিয়েছেন, লড়াই করে এই দেশটাকে ভেঙেছেন, তারা কিন্তু লুকিয়ে রেখেছে নাম তাদের। কারণ they know that this act was not good. It was দেশপ্রেমের কাজ হয়নি দেশটাকে টুকরো করাটা। সুতরাং ওরা লুকিয়ে রাখে নাম। জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ এরা ভোট দিয়েছে, শরৎ বসু, কিরণ শঙ্কর রায় এরা ভোট দিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি কি বিপুল ক্যাম্পেইন করেছেন, ভোট দিয়েছেন। তারা তো কই এই অক্টোরলনি মনুমেন্ট কলকাতায় আছে,
যাকে আমরা নতুন করে একটুখানি রেখে ডেকে শহীদ মিনার নাম দিয়েছি। কারণ এই অক্টোরলেনি মনুমেন্ট আমাদের কলোনিয়াল প্রভুদের বুটের নিচে আমাদের অবস্থানকে চিরকাল ঘোষণা করে। একটা যুদ্ধে জয়ের পরে অক্টোরলেনি মেজর জেনারেল সেই ভিক্টরি স্তম্ভ তৈরি করে খাড়া করেছিলেন ব্রিটিশ ঔদ্ধত্যকে। কারণ ওই যে তার পাশে কিন্তু বাংলাকে, তার আশেপাশে রেড রোডের উপরে মিনারের নিচে বাংলা ভাষাতেও লেখা আছে মিনারে হিন্দুস্তান, যেরকম বানিয়েছিলেন জিন্না। ওই মিনারে পাকিস্তানের নিচে দেখবেন বাংলাতেও লেখা আছে। কারণ ওই পাকিস্তান শুধু পশ্চিমের নয়, পূবেরও। সেইটা খেয়াল করে না অনেকে, যার জন্যে যোগেন মন্ডলকে একটা অহেতুক দোষ দেয় যে উনি পাকিস্তানে পালিয়ে গেলেন। আরে উনি কোথায় পাকিস্তানে গেলেন? তোমরা শ্যামাপ্রসাদরা, ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদীরা, মনুবাদীরা দেশটাকে ভেঙে ফেললে ওই পূর্ববঙ্গটা তার নাম হয়ে গেল পাকিস্তান। আজকে যদি বাংলাদেশটার নাম ইংল্যান্ড হয়ে যায়, তাহলে ওই যে গ্রেট ব্রিটেন থেকে পাশ করে ব্যারিস্টার হয়ে অনেক এসেছে, অনেককে ব্রিটেনে পালিয়ে গেল, ও তো অটোমেটিক সে ব্রিটিশ ম্যান হয়ে গেল। সেরকম যোগেন মন্ডলকে কোথাও যেতে হয়নি, সে পাকিস্তানি হয়ে গেল, যেহেতু তার দেশটা পাকিস্তান হয়েছে। সুতরাং সেই যে অভিযোগটা যারা দেয় তারা ভুল করে। কারণ ডক্টর আম্বেদকর যোগেন মন্ডলকে বলেন, তুমি বাবা এবারে যাও, সিটটা খালি করো, আমি ল মিনিস্টার হব। তুমি যতদিন থাকবে এই ভারতবর্ষে, বাংলা যতদিন ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে থাকবে, ওই নমশূদ্র চণ্ডালদের যে বিরাট বিক্রম, তারা চিরকাল জয়ী হবে, এমএলএ হবে, এমপি হবে, আর এই ল মিনিস্টার হবে। আমি বম্বে থেকে যে কজন 3-4% আনটাচেবল, তারা আমাকে কোনোদিন জিতিয়ে মন্ত্রী করতে পারবে না। তুমি বাবা জলদি চলে যাও। এবং 5 আগস্ট ওনাকে ট্রেনে তুলে দিয়েছিলেন ডক্টর আম্বেদকর। কারণ এই দেশটা তখন তার বিদেশ, যদিও তিনি এই দেশের তখন ল মিনিস্টার। কিরকম সুন্দর ব্যাপারটা একবার চিন্তা করা যাক ঐতিহাসিক দিক থেকে। আবার সেই প্রশ্নের মধ্য দিয়ে আমি যাব। মানুষ, আজকে আমি কলকাতা ছেড়ে দিল্লিতে যাব কিসের জন্যে? আমাকে যদি 1000 কোটি টাকার একটা প্রাসাদ দেয়, একটা প্রধানমন্ত্রী করে দেয়, হোম মিনিস্টার করে দেয়, একটা কিছু করে দেয়, তখন আমি বলি থাক ভাই কলকাতা, আমি চললাম। কিন্তু যোগেন মন্ডলকে কি সেরকম কোন একটা অবস্থায় পড়তে হয়েছিল যে তিনি একটা নতুন দেশের আশ্রয় খুঁজছিলেন? ওনার রাজনীতির জীবন খুব ছোট্ট। 1937 সাল থেকে 1947 সাল। 1937 সালে ল পাশ করেছেন। আরে সেদিনের ভারতবর্ষের, মানে সেদিনের বাংলার বা বরিশালের বড় বড় লয়াররা, এবং যোগেন মন্ডল প্রথম এমএলএ হচ্ছেন, উনি কিন্তু নমশূদ্রের ভোটে বা দলিতদের ভরসায় আইনসভায় প্রবেশ করছেন না। যে দলিত আন্দোলন করে দলিতদের থেকে কিছু নিয়ে তিনি হচ্ছেন বড়, পরে দলিতদের তিনি দেখছেন না, এরকম নয়। বরং তিনি ওই বড় হয়ে সুভাষ বোসের সঙ্গে হাত মিলিয়ে
আরো বড় হয়ে তিনি এই দলিতদের জন্য, নিজের সমাজের জন্য, এই গোলামদের মুক্তির জন্য লড়াইটা করেছেন। যোগেন মন্ডল কোথা থেকে জিতলেন? পিরোজপুর। সেটা কোনো রিজার্ভ কনস্টিটুয়েন্সি না, সেটাতে কন্টেস্ট করছে সরল দত্ত, অশ্বিনী দত্তের ভাই, তখন কংগ্রেসের প্রেসিডেন্ট। সেই জমিদার সরল দত্তের বিরুদ্ধে ওই যে লোকাল প্লিডার, তাকে খাড়া করে দিল বরদাকান্ত বন্দ্যোপাধ্যায়, দীনেন্দ্রনাথ চক্রবর্তী, মনোরঞ্জন বসু প্রমুখ বড় বড় বরিশাল কোর্টের লয়াররা। এগুলো রেকর্ড, এটা ইতিহাস। যখন তিনি যোগেন মন্ডল রাজি হয়ে গেল ওদের কথায়, তখন লিফলেট ছাপল ওনার ফেভারে। 30 জন বর্ণ হিন্দু ধনী লয়াররা সেই লিফলেট বিলি করেছিলেন। সরল দত্ত হেরে গেলেন। যোগেন মন্ডল ভোট পেয়েছিলেন 12,612টা, 53.9%। এই লোকটি কেন কোথায় যাবে? অন্য দেশে। তার চতুর্দিকে তার স্বজনেরা, হাজার হাজার লক্ষ লক্ষ, বিরাট মেজরিটি। তারপরে যার পেছনে এইভাবে ব্রাহ্মণ্য সমাজও এসে দাঁড়িয়েছিল যে তোমার মতন বুদ্ধিমান, তোমার মতন প্রতিভাবান, তোমার মতন সূর্যের মতন আলো সম্পন্ন একজন রাজনীতি তোমার মধ্যে দেখতে পাচ্ছি, তুমি উঠে এসো। এই যোগেন্দ্রনাথ মন্ডল কখনো কি এই 10টা বছরের মধ্যে এমন দেখা গেছে যে উনি নির্বাচনে হেরেছেন কোথাও থেকে? এমনকি 1946 সালে যখন আম্বেদকরের পলিটিক্যাল পার্টি 57টা ক্যান্ডিডেট দিয়ে একমাত্র ক্যান্ডিডেট জিতেছিলেন যোগেন্দ্রনাথ মন্ডল, হারেননি তো। ওনার পপুলারিটি তো কোথাও নষ্ট হয়নি। উনি কেন পাকিস্তান বানাতে যাবেন? আরে কলকাতায় বসে বরিশাল খুলনার মানুষটা এই 150 কিলোমিটার এদিকে এলে কলকাতায় বসে যিনি রাজত্ব করছেন, যিনি প্রথমে অপোজিশনে বিরাট শক্তি, মুকুন্দ বিহারী মল্লিক যখন মন্ত্রী, তখনও তিনি বড় রাজনীতির খেলা খেলছেন সুভাষ বোসের সহায়তায়। পরে নাজিম উদ্দিনের সময় তিনি প্রবল প্রতাপ মন্ত্রী, এমনকি তারপরে সুরাবুদ্দির সময় যেদিন বাংলা ভাগ হয়ে যায় সেদিনও মাথা নিচু করে তাকে যেদিন চলে যেতে হয় সেদিন ভারতবর্ষের ল মিনিস্টার, এবং বাংলা থেকে যখন চলে গেছেন হি ওয়াজ লিফটেড বাই জিন্না। এই জন্যে নয় যে তার অসুবিধা হচ্ছে, তিনি তখন মন্ত্রী বাংলায়, সেই মন্ত্রিত্ব থেকে উঠিয়ে আর বড় মন্ত্রী তাকে করে দেওয়া হচ্ছে ন্যাশনাল লেভেলে। নইলে কিন্তু যোগেন্দ্রনাথ মন্ডলের কোনো ন্যাশনাল স্টেচার ছিল না যে তিনি ভারত ভাঙবেন। যে তাহলে বোঝা যাচ্ছে যে কেউ কোথাও ইতিহাসে দেখাতে পারবে না যে বাংলার বাঘ যোগেন্দ্রনাথ মন্ডল, তার ভয়ে শ্যামাপ্রসাদ কাঁপছে না। জ্যোতি বসু কেন ভাঙতে যাবেন? তিনি তো তখন সারা ভারতবর্ষের আইনমন্ত্রী। বরং দেখা যাচ্ছে সেই আইনমন্ত্রী যখন হয়েছেন তখন একটা
যে প্রচন্ড ভূমিকম্প হয়ে গেল, যে প্রচন্ড ভূমিকম্প হয়ে গেল, সেই ভূমিকম্পের ফলে এই দেশটাকে ওরা দ্রুত ভেঙে দিল। কি ভূমিকম্প হলো? ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করছে জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী, জিন্না যোগ দিচ্ছেন না। কংগ্রেস একা গভর্নমেন্ট তৈরি করছে, 2 সেপ্টেম্বরে শুরু হলো, পরে জিন্না যোগ দিলেন। আর অক্টোবরের 25 তারিখে সেই মন্ত্রিসভা। তো যাই হোক, এখন ইতিহাসে এরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না যে যোগেন মন্ডল ভারতবর্ষে তখন তুঙ্গ পজিশনে আছেন, তার সামনে দাঁড়াবার মতন কেউ নেই। 25 অক্টোবর যখন যোগেন মন্ডল একটা মুসলিম লীগের সিটে আসছেন, তখন কিন্তু নেহেরু একদম পাগল হয়ে যাচ্ছে। পাগল হয়ে এই কথাগুলো আমি আগেও একবার বলেছি, আজও বলা যেতে পারে। কি বলছেন? নেহেরু সঙ্গে সঙ্গে ওভালকে বলছেন, আই থিঙ্ক আই ও ইট টু ইউ to tell you privately and personally that I regret deeply the choice the Muslim League has made. That choice itself indicates a desire to have conflict rather than to work in cooperation. এটা হচ্ছে যোগেন্দ্রনাথ মন্ডল। তুমি আরো দুটো দরকার হলে মুসলমান মন্ত্রী বানাও, কিন্তু একটা স্পৃশ্যকে তুমি মন্ত্রী বানাচ্ছ, এটা এটা তুমি আমাদের সঙ্গে ঝগড়ার সূত্রপাত করছো। এটা নেহেরু সঙ্গে সঙ্গে বলছেন। এবং সেখানে জিন্না সুন্দর বলছেন তাকে নেবার পরে, I believe in action and I assure you that I shall never fail to do for you whatever lies in my power. I am your friend and I shall always be your friend. I did my best for the scheduled castes at the Round Table Conference and this matter is on record. এই যে জিন্না তাকে মন্ত্রী বানিয়ে ভবিষ্যতের কথা বলছেন, আমি তোমার বন্ধু। এবং আজকে শুধু নয়, আমি রাউন্ড টেবল কনফারেন্সে, ফার্স্ট রাউন্ড টেবল কনফারেন্সে জিন্না অ্যাটেন্ড করেছিলেন, গান্ধী যাননি, কংগ্রেস বয়কট করেছিল। সেখানে জিন্না আম্বেদকরকে খুব সাহায্য করেছিল। সেই কথা তুলছেন যে আমি শিডিউল কাস্টের বন্ধু, আমি তোমাদের আগেও। এই যে বিষয়, এতে কোন জায়গাটায় আসছে যে যোগেন্দ্রনাথ মন্ডল এই সমস্তর পেছনে রয়েছেন? যখন ভোট দান হচ্ছে, ওই যে 3 জুন 1947, ভোট দিচ্ছে দুটো গ্রুপে। একটা গ্রুপে 11টা ডিস্ট্রিক্টের 79 জন এমএলএ, সেটা হিন্দু মেজরিটি, তারা ভোট দিচ্ছে 58 ইন ফেভার অফ পার্টিশন, আর 21 ভোট এগেনস্ট পার্টিশন। আরেকটা ভোট দিচ্ছে যেখানে মুসলিম মেজরিটির 16টা ডিস্ট্রিক্ট, তাতে 141 জন মেম্বার, তার মধ্যে 106 জন ভোট দিচ্ছে না, পার্টিশন চাই না। মোটে 35 জন ভোট দিচ্ছে ঠিক আছে পার্টিশন। এর মধ্যে ফজলুল হক ভোট দেননি। তিনি পরবর্তীকালে নিজেকে শুধরে নিয়েছেন যে না, এটা ঠিক নয়। ওই জন্য ওনাকে মুসলিম লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল জিন্নার দ্বারা। ওই যে 106 জন বা 35 জন, ওতে ওই ভোটের সময় যোগেন মন্ডলের ভোটটা কেউ কি দেখাতে পারবে? ইতিহাসে কি সেই ভোটটা বলছে যে যোগেন মন্ডল তখন ওই পার্টিশনের ফেভারে একটা ভোট দিয়েছেন? তাহলে কি করে বলা যাচ্ছে যে প্রস্তাবের সময় নেই, বই লেখার সময় নেই, ভোটের সময় নেই, আগে পিছে নেই, এবং প্রবল
পরাক্রমের সঙ্গে উনি শেষ কয়েকটা মাস দৌড়ে বেড়াচ্ছেন সারা বাংলায় অন্যান্য পৌর ক্ষত্রিয় এবং রাজবংশী নেতাদের নিয়ে। বড় বড় 10,000 15,000 লোকের মিটিং করছেন গ্রামে গ্রামে এই পার্টিশনের বিরোধ করে। দেখুক যে কেউ ইতিহাস খুলে কি প্রবল বিক্রমে কলকাতার অ্যাসোসিয়েশনে ওই সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রতিষ্ঠিত যে অ্যাসোসিয়েশন হল আছে সেখানে মিটিং হচ্ছে। কলকাতার গুন্ডা লেলিয়ে দেওয়া হয়েছিল কংগ্রেসের তরফ থেকে তাদের মারবার জন্য, কিন্তু তাতেও তারা ভয় পায়নি। এগুলো রেকর্ড আছে। তাহলে কিসের জন্য, কোন কারণে যে বলা হবে যে যোগেন মণ্ডল এই বাংলাটা ভাগ করার জন্যে কোনো রকমে সাহায্য করেছিলেন?